আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সিপ্যানেলের সম্বন্ধে এবং এর ওভারভিউ, তারপরে হচ্ছে সিপ্যানেলকে কীভাবে আমরা হ্যাকার থেকে সিকিউর করতে পারি, বা আপনার সার্ভারকে বা শেয়ার্ড বা হোস্টিং যে সার্ভার আছে তাকে আমরা কিভাবে হ্যাকার থেকে বাঁচিয়ে রাখতে পারি। সাথে সাথে এখানে আমরা আরও শিখব যে আমাদের সিপ্যানেলে পিএইচপি ভার্সনটা কীভাবে আপডেট করি, কারণ লেটেস্ট সফটওয়্যারগুলো সব লেটেস্ট পিএইচপি ভার্সন দিয়ে আপনার কাজ করে। সো আপনি যদি আপলোড না করে নেন, দেখা যাবে যে সফটওয়্যারগুলো যখন ইনস্টল করছেন তখন অনেক সময় মাল ফাংশন করে বা সফটওয়্যারগুলো রান করতে চায় না। তো এই দুইটা ট্রাবল শুট বা আপডেটিংয়ের ইস্যু আমরা দেখব, এবং সাথে সাথে একটু সিপ্যানেলের ওভারভিউ দেখব, এবং নেক্সট ভিডিওতে আমরা ইমেল কনফিগারেশনটা দেখার চেষ্টা করব। তো সিপ্যানেল ঢোকার জন্য আপনার নর্মালি যেটা হয় যে আপনি আপনার ওয়েবসাইটের নামের পরে /cpanel দিলে সাধারণত চলে আসে অটোমেটিক, সেটা রিরাউট হয়ে তার পোর্ট নাম্বারে চলে যাবে, সার্ভারের পোর্ট নাম্বার। যেমন আমার সিপ্যানেল পোর্ট নাম্বার হচ্ছে 2083, হ্যাঁ, :2083, মানে ওই ওয়েবসাইটের সাথে পোর্ট নাম্বারটা হচ্ছে 2083। এখানে আমাদেরটা সিকিউরলি কানেক্টেড হবে। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড সাধারণত আপনার হোস্টিং কোম্পানিগুলো আপনাকে দিয়ে থাকে। তো এটাতে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনি লগ ইন করতে পারবেন। তো যদি ফুললি লোডেড আপনার সিপ্যানেল হয়, বিকজ সিপ্যানেলটা হচ্ছে অনেকটা হচ্ছে আমাদের যেমন মাইক্রোসফট উইন্ডোজের কন্ট্রোল প্যানেলের মতো। অর্থাৎ কন্ট্রোল প্যানেল দিয়ে আমরা আমাদের উইন্ডোজ এবং পিসি আমরা কন্ট্রোল করার চেষ্টা করি, হোয়ারেজ সিপ্যানেল দিয়ে আমাদের হোস্টিং সার্ভারটা আমরা এখানে কন্ট্রোল করার চেষ্টা করি। এবং সিপ্যানেলের সুবিধা হচ্ছে এটা একটা সাবস্ক্রাইব সফটওয়্যার, অর্থাৎ ইউ হ্যাভ টু পে ফর ইট মান্থলি অর ইয়ারলি। আপনারা হয়তো যদি হোস্টিং নিয়ে থাকেন তাহলে হয়তো আপনার দিতে হচ্ছে না, হোস্টিং কোম্পানি অন বিহাফ ইউ এটা পে করে দেয়। বাট আপনি যদি ডেডিকেটেড হোস্টিং নিয়ে থাকেন তো সিপ্যানেলটা সাধারণত সিপ্যানেল কোম্পানি থেকে আপনার নিয়ে ইনস্টল করে নিতে হয়। এনিওয়েজ, সিপ্যানেলে যেটা কিছু সুবিধা আমাদের আছে, যে আমরা গ্রাফিক্যালি অনেক কিছু আপনার এখানে ম্যানেজ করতে পারি। ইউ ডোন্ট হ্যাভ টু বি আ প্রো অর গিক। তো সিপ্যানেলের শুরুতেই আমরা যেটা দেখতে পারবো, বাম সাইডে হচ্ছে আপনার টুলস থাকে সবসময়। এই প্যানেলটা হচ্ছে টুলস প্যানেল তার। তো এখানে ইমেল কনফিগার করার জন্য ইমেলের অপশনগুলো আছে। আমরা নেক্সট ভিডিওতে ইমেল নিয়ে কাজ করব। এরপর হচ্ছে ফাইল ম্যানেজার, অর্থাৎ সার্ভারে যেসব ফাইল আছে সেই ফাইলগুলো আপনি এখান থেকে এই ফাইল ম্যানেজারের মাধ্যমে ম্যানেজ করতে পারেন। যেমন আমরা যদি ফাইল ম্যানেজারে ঢুকি, দেখেন এই যত ইনফরমেশন আছে বা ডেটা আছে ফাইলের সব এখানে শো করতেছে। এবং একটা ওয়েবসাইটের মূল ফাইলগুলো থাকে এই পাবলিক HTML-এর ভিতরে, হ্যাঁ, এই পাবলিক HTML-এর ভিতরে সব ফাইলগুলো থাকে। বাট এই জিনিসগুলো না হাত দেওয়া ভালো, আনলেস আপনি ভালো বোঝেন বা আপনি এই বিষয়ে এক্সপার্ট। তো এগুলো ফাইল ম্যানেজার। এছাড়াও ফাইল ম্যানেজারের সাথে কিছু ইমেজ থাকে, ডিস্কে ব্যাকআপ নেওয়া, ব্যাকআপ উইজার্ডে গিয়ে আপনি একদম শিডিউল করে দিতে পারেন কখন হচ্ছে ব্যাকআপগুলো হবে, কখন হবে না। প্লাস হচ্ছে FTP অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার পিসি থেকে রিমোটলি যদি আমরা ফাইলজিলা বা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে ডাইরেক্ট আপনি এখানে সার্ভারের ফাইল তুলতে পারেন FTP অ্যাকাউন্টের মাধ্যমে। আপনার ডিফল্ট কিছু অ্যাকাউন্ট থাকে, বাট আপনি ইচ্ছা করলে আরও কিছু অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তারপর হচ্ছে PHP MyAdmin, এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের ডেটাবেসটা সাধারণত ম্যানেজ করে থাকি, হ্যাঁ। তো এখানে MySQL ডেটাবেস কয়টা আছে, তারপরে ডেটাবেসের ওয়েবসাইট অর্থাৎ ডেটাবেস ক্রিয়েট করা, মোছা, এগুলো করে থাকি। বাট আপনার ডেটাবেসের ফাংশনগুলো সাধারণত আমরা PHP MyAdmin থেকে যাই। তো একটু দেখার চেষ্টা করি। এইটা হচ্ছে মোটামুটি PHP MyAdmin-এর ইন্টারফেস। এবং আপনার যতগুলো এখানে ডেটাবেস আছে তা বাম দিকে আপনি দেখেন শো করছে। তো আমাদের যদি কোনো টেবিল বা কোনো ডেটা রিলেটেড কাজ থাকে, আমরা ইচ্ছা করলে এই যে এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল টেবিল, এই টেবিলগুলো আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। এছাড়াও আপনার ইম্পোর্ট এক্সপোর্ট ডেটা করার জন্য যারা ডেটাবেসে কাজ করছেন, ইউ ইউজুয়ালি নো হাউ টু ম্যানিপুলেট দিস থিংস। তারপর আসে ডোমেইনের মধ্যে আছে সাইট পাবলিশার, এগুলো আমাদের ইম্পর্টেন্ট। লাইক ডোমেইন এখানে ইটসেলফ
অ্যালিয়াস ডোমেন থাকে, রিডাইরেক্টস থাকে। যেমন আমার এখানে একটা ডোমেন, একটা সাবডোমেন আছে। আবার আপনি নতুন কোনো ডোমেনও যদি অ্যাড করাইতে চান আপনার এই সার্ভারে, অর্থাৎ আপনার এই হোস্টিংয়ে আপনি ইচ্ছা করলে মাল্টিপল ডোমেন এখানে কাজ করতে পারেন। হ্যাঁ, তো এইভাবে এখানে ডোমেনের নাম লিখে দিলে এখানে সাধারণত আপনার অ্যাড হয়ে যায়। অর্থাৎ এই একটা হোস্টিংয়ে আপনি মাল্টিপল সাইট ইচ্ছা করলে রান করতে পারেন। এছাড়াও সাবডোমেন খুলতে পারি। সাবডোমেন হচ্ছে যেমন গুগলে যদি দেখি mail.google.com, অর্থাৎ গুগল হচ্ছে মেল সার্ভার আর সাবডোমেনটা হচ্ছে বা তার একটা সার্ভিস হচ্ছে মেল সার্ভার। একটা কোম্পানিতে মাল্টিপল ডিপার্টমেন্ট থাকতে পারে। তো আপনার ধরেন XYZ কোম্পানি, তার HR ডিপার্টমেন্ট hr.xyz.com, তাইলে এই XYZটা হচ্ছে মূল কোম্পানির নাম, ওয়ারএজ HR ডিপার্টমেন্টের জন্য আপনি আলাদা করে একটা সাবডোমেন খুলে দিলেন, যেখানে শুধু HR রিলেটেড ফাংশন বা তাদের ওয়েবসাইট এবং সফটওয়্যারগুলো এখানে লঞ্চ করবেন। তো এইটা হচ্ছে সাবডোমেনের ইস্যু, আপনারা এইখান থেকে এই জিনিসগুলো ম্যানেজ করতে পারেন। আর রিডাইরেক্টসটা হচ্ছে এমন যে আপনি এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখলে বা এই হোস্টিং আসলে অটোমেটিক অন্য কোনো সাইটে চলে যাবে। এটা সাধারণত হয় যখন সাইটগুলো নতুন ওয়েবসাইট খুলে বা নতুন হোস্টিং নেয়, তখন হয় কি যে এইটা রিডাইরেক্ট করার চেষ্টা করে। ডাইনামিক ডিএনএস একটি অ্যাডভান্স কনসেপ্ট জোন, যারা একটু নেটওয়ার্কিংয়ে ভালো আমরা কাজ করি তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, বাট যারা শুধু শেয়ার সার্ভিস নিয়ে কাজ করি আপাতত এটা আমাদের দরকার নেই। তারপর হচ্ছে ম্যাট্রিক্স, আমাদের হোস্টিংটা কেমন কাজ করতেছে, কতটুকু রিসোর্স আমরা ইউজ করছি। আমরা যদি একটু ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের রিসোর্স ইউজেসটা সে দেখাবে ড্যাশবোর্ডে। তো দ্য সাইট হ্যাজ নো ইস্যুস ইন পাস্ট, কারেন্ট ইউজেস কতক্ষণ আমরা ইউজ করছি, টাইম ফ্রেম আপনি দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে স্ন্যাপশট, সে মাঝে মাঝে স্ন্যাপশট নিয়ে থাকে, অ্যান্ড আদার অপশনস আপনি যদি চান তাহলে সে দেখাবে এগুলো। আচ্ছা, তো এছাড়াও কিছু এরর যেটা আমাদের মাঝে মাঝে দেখতে হয়, যে সার্ভার যারা মেনটেন করেন তারা এই এররগুলো দেখে থাকেন যে সার্ভারে বা আমাদের হোস্টিংয়ে কোনো ধরনের প্রবলেম আছে কি না, ব্যান্ডউইথ আমরা কতটুকু কনজিউম করছি লাস্ট উইক পাস্ট উইক, বিকজ ব্যান্ডউইথ একটা ইস্যু আছে, আমরা একটু পরেই বলতেছি এটা সম্বন্ধে। তারপরে হচ্ছে ম্যাট্রিক্স গেল। তারপরে হচ্ছে আপনার সিকিউরিটি, আমরা এখানে যেমন ইউনিফাই 365 এটা একটা সফটওয়্যার সার্ভারের, বাট ইউ হ্যাভ টু পারচেজ ইট, লাইসেন্স পারচেজ করতে হয় বা এটা ফ্রি না। বাকি হচ্ছে অথেন্টিকেশন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা আমরা হটলিঙ্ক প্রোটেকশন, যেমন আমাদের কিছু লগ ইন সাইট থাকে বা বেসিক ইম্পর্টেন্ট পেজ বা লিঙ্কগুলো হচ্ছে আমাদের হটলিঙ্ক প্রোটেকশন দিয়ে রাখতে পারি। আইপি ব্লকার হচ্ছে আপনি পার্টিকুলার একটা আইপি ইচ্ছা করলে ব্লক করে দিতে পারেন। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো দেখা যাচ্ছে অনেক দেশের আইপি, কোম্পানির আইপি এগুলো ব্লক করে রাখে, সো দ্যাট ওখান থেকে আপনার কখনই ওই সাইটগুলোতে হচ্ছে ঢোকা যায় না। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার লেস এনক্রিপ্ট দিয়ে আমরা সাইটটা সিকিউর করার চেষ্টা করি। এরপর আসে সফটওয়্যার, মানে আপনি এই সাইটে কিছু বিল্ট ইন সফটওয়্যার থাকে এবং স্পেশালি সফটওয়্যার কোলার্স, এইটাও আপনার সাবস্ক্রাইব বা CPanel সাথে চলে আসে, সাধারণত হোস্টিংগুলো দিয়ে থাকে আর কি। ভালো হোস্টিং কোম্পানি হলে সফটওয়্যার কোলার্স আপনি পাবেন। তো এইখানে আমরা এইটার মাধ্যমে সফটওয়্যার ইচ্ছা করলে ইনস্টল করতে পারি। আমরা দেখাবো পরবর্তীতে, ভিডিওগুলো ফলো করলে দেখবেন যে আমরা কীভাবে সফটওয়্যার ইনস্টল করি, এটা দিয়ে ওটাও শিখে নিতে পারবো। এরপরে হচ্ছে আমাদের যেটা বলছিলাম যে PHP ভার্সনটা আপডেট করতে হয়। তো PHP ভার্সন, PHP INI, এটা হচ্ছে একটা ফাইল এডিট করার জন্য। তো আমরা সাধারণত PHP ম্যানেজার বা PHP ভার্সন দিয়ে আমরা সাধারণত আমাদের PHP ভার্সনগুলো আপডেট করি। তারপরে আসে অ্যাডভান্সের মধ্যে আছে ট্র্যাক DNS, এগুলো করা যায়, বাট সাধারণত এই যে কর্ন জব থাকে, কনজেপ্ট হচ্ছে আপনি একটা ফিক্সড টাইমিং শিডিউল করে দিলেন, ওই সার্ভারটা ওই সময় এই জবগুলো রান করবে। হ্যাঁ, লাইট স্ক্রিপ্ট ক্যাশে হচ্ছে একটা সার্ভিস, যেখানে হচ্ছে ক্যাশেটা সাধারণত সার্ভার ক্যাশেটা সাধারণত সে রিফ্রেশ করে থাকে, হ্যাঁ, ক্যাশে থেকে মুছে থাকে। এরপর তো আমরা জানি পাসওয়ার্ড সিকিউরিটি আছে, আপনি পাসওয়ার্ড ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারেন। কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি ইচ্ছা করলে নতুন ইউজারও এখানে অ্যাড করতে পারেন।
আমি সাজেস্ট করি একটা ইউজার অ্যাডমিন করার জন্য। সামহাও যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাক বা ব্লক হয় তাহলে ওই ইউজার দিয়ে আপনি ইচ্ছা করলে লগ ইন করে নিতে পারবেন। এরপরে তো নর্মাল হচ্ছে যেসব সফটওয়্যার এখানে আছে সেই জিনিসগুলো এখান থেকে আমরা দেখে নিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের CPanel, এবং CPanelএর সাথে হচ্ছে দেখেন আপনার ডান সাইডে আমাদের CPanelএ বা আমাদের হোস্টিংয়ে কোন কোন জিনিস আমাদের লোডেড আছে বা এটার কনফিগারেশনটা কি এটা দেখতে পারি। যেমন এখানে আইপি অ্যাড্রেস, তারপর আপনার ডোমেইন নেম, কোন আইপি থেকে আমি লগ ইন করতেছি, তারপর কতটুকু ডিস্ক আমি ইউজ করছি। ব্যান্ডউইথের ব্যাপারটা বলছিলাম যে ব্যান্ডউইথ সবসময় আমার যে রিকোয়ারমেন্ট তা থেকে দ্বিগুণ নিতে হয়, কারণ আপনারা জানেন যে প্রচুর বটস ইয়েগুলো অ্যাক্সেস করে, ওয়েবসাইটগুলো ক্রল করে বা অ্যাক্সেস করে, তার যেমন 40-50% মানে হিট হয় আপনার এই বট থেকে। তো যদি আপনি চিন্তা করেন যে আপনার এখানে ব্যান্ডউইথ 1 GB লাগবে, ট্রাই টু গেট আ হোস্টিং সার্ভিস ফর 2 GB অ্যাট লিস্ট, হ্যাঁ। তারপরে ফাইল ইউজেস আনলিমিটেড, অ্যাড ডোমেন, যেটা বলছে আপনি আরও ডোমেন এখানে অ্যাড করে নিতে পারেন, সাবডোমেইন, অ্যালিয়াস অর্থাৎ একই নামের ডোমেন, যেমন আপনি ধরেন facebook.com, facebook.org, facebook XYZ, এরকম মাল্টিপল একই জিনিস মাল্টিপল নাম এটা হিট করবে হচ্ছে আপনার facebook.com, অর্থাৎ একই কোম্পানির মাল্টিপল ওয়েবসাইট ডোমেন নেওয়া থাকে, হ্যাঁ। তো যেন হ্যাকাররা বা স্প্যামাররা বা ফিশাররা এই সুবিধাটা না পায়, তাহলে বড় বড় কোম্পানিগুলো মাল্টিপল এক্সটেনশনে, ডোমেনের এক্সটেনশনে তাদের ডোমেনগুলো নিয়ে থাকে, বাট একে আপনি যেটি টাইপ করেন না কেন ওই .com-এ এসে হিট করবে, হ্যাঁ। এটাকে বলে অ্যালিয়াস। তারপরে ইমেল অ্যাকাউন্টস, মেইলিং লিস্ট, হ্যাঁ। তারপর ফরওয়ার্ডিং, FTP অ্যাকাউন্ট কয়টা আছে, ডেটাবেস কয়টা আপনার অ্যাকাউন্ট আছে, তো এই জিনিসগুলো মোটামুটি দেখায়। তো এটা ভালো হোস্টিংয়ে হচ্ছে এই জিনিসগুলো সাধারণত আনলিমিটেড থাকে, বাট যেগুলো একটু পুয়ার হোস্টিং বা আপনার তত চিপ হোস্টিংগুলোতে সাধারণত এইগুলো ফিক্স করে দেওয়া থাকে, যেমন 2টা FTP অ্যাকাউন্ট বা একটা ডেটাবেস, হ্যাঁ। তো ডেটাবেস আপনারা যখন শেয়ার হোস্টিং নেবেন তখন এই জিনিসগুলো খুব কেয়ারফুলি নেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের CPanel-এর একটা ওভারভিউ। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে হাউ টু সিকিউর ইউর CPanel। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।